আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মানুষ বড় বিপদে ফেলায়। বিএনপি নয়, এবার জামাতকে নিয়ে ভিন্ন খেলা খেলছে ভারত। প্রথমে গোপনে বৈঠক, পরে সে বৈঠকের খবর সামনে আনতে বারণ করা। ভারত ঠিক কী ইঙ্গিত দিচ্ছে? হুট করে মধ্যপন্থী বিএনপি থেকে সরে গিয়ে জামাতের সাথেই বা কেন দর কষাকষি করছে ভারত? 2025 সালের শুরুতে একজন ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নয়াদিল্লি যখন বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছে, তখন শফিক 2025 সালের শুরুতে একজন ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি নিশ্চিত করেন। রয়টার্সকে শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করলেও ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন। শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা পালানোর পরও ভারতে অবস্থান করায় বিষয়টি উদ্বেগের। তার পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল, যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারিত হয়। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাত আমির বলেন, আমাদের সকলের প্রতি একে অপরকে প্রতিও উন্মুক্ত হতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। শফিকুর রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে রয়টার্সকে সাড়া দেয়নি। তবে ভারত সরকারের একটি সূত্র বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় রয়টার্স। এদিকে পাকিস্তানের সঙ্গে জামাতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কখনোই কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে আগ্রহী নই, বরং সবাইকে সম্মান করি এবং দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। তিনি আরও বলেন, জামাতকে অন্তর্ভুক্ত করে গঠিত কোনো সরকারই রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিতে থাকবে না। আওয়ামী লীগের সমর্থনে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহাবুদ্দিন। দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান শাহাবুদ্দিন নিজেও গত ডিসেম্বর মাসের শুরুতে রয়টার্সকে জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে প্রস্তুত। সম্প্রতি রয়টার্সের সঙ্গে টেলিফোনে আলাপকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শফিকুর রহমানের অবস্থান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বিষয়টি তিনি আর জটিল করতে চান না। রয়টার্স জানায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2024 সালের অগাস্টে তরুণদের নেতৃত্বে হওয়া এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার পর জামাতের এই পুনরুত্থান ঘটে। হাসিনার আওয়ামী লীগ দল বর্তমানে নির্বাচনে নিষিদ্ধ। শেখ হাসিনা ছিলেন জামাতের কঠোর সমালোচক। তার শাসনামলে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত কথিত যুদ্ধাপরাধের দায়ে জামাতের একাধিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যে যুদ্ধে জামাত পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। 2013 সালে একটি আদালত জামাতের গঠনতন্ত্র দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী বলে রায় দেওয়ার পর দলটিকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়। নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2024 সালের অগাস্টে জামাতের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ভারতের নীতি নির্ধারক ও কৌশলবিদদের মধ্যে জামাতে ইসলামী সম্পর্কে দীর্ঘদিনের এক ধরনের গভীর উদ্বেগ ও অস্বস্তি কাজ করে। এই ভয় কেবল কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধিতা নয়, বরং এর পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, নিরাপত্তা ও আদর্শিক সংঘাতের গভীর ও ঐতিহাসিক কারণ। জামাত ক্ষমতায় আসলে ভারতের জন্য কি কি হুমকি তৈরি হতে পারে তা বিশ্লেষণ করলে কতগুলো মৌলিক দিক উন্মোচিত হয়, যা ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে বড় প্রভাব ফেলে। প্রথমত, ভারত মনে করে জামাতে ইসলামী একটি কট্টর আদর্শিক দল, যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী। ভারতের অন্যতম বড় দুশ্চিন্তা হল জামাতের রাজনৈতিক দর্শনের সাথে উগ্রপন্থার সম্ভাব্য যোগাযোগ। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে জামাত ক্ষমতায় থাকলে বাংলাদেশে চরমপন্থী সংগঠনগুলো প্রশাসনিক বা পরোক্ষভাবে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। ভারত নিজের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে অত্যন্ত সংবেদনশীল মনে করে। 2001 থেকে 2006 সালের জামাত বিএনপি জোটের আমলের অভিজ্ঞতা টেনে দিল্লির বিশ্লেষকেরা প্রায়ই বলেন যে সে সময় উলফা বা এনএসসিএনের মতো ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশের মাটি ব্যবহার করার সুযোগ পেয়েছিল। 10 ট্রাক অস্ত্র মামলার মতো ঘটনাগুলো ভারতের মনে এই স্থায়ী ভীতি তৈরি করেছে যে জামাত ক্ষমতায় আসা মানেই ভারতের উত্তর পূর্ব সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হওয়া।
দ্বিতীয়ত, জামাতের সাথে পাকিস্তানের ঐতিহাসিক ও আদর্শিক সম্পর্কের কারণে ভারতের একটি বড় মাথা ব্যথার কারণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা এবং পরবর্তীতে পাকিস্তানের রাজনৈতিক ও ধার্মিক কাঠামোর সাথে তাদের ঘনিষ্ঠতাকে ভারত সবসময় সন্দেহের চোখে দেখে। ভারত মনে করে বাংলাদেশে জামাত ক্ষমতায় থাকলে ঢাকার উপর পাকিস্তানের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এটি ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি বা প্রতিবেশীকে প্রাধান্য দেওয়ার নীতিতে বড় বাধা হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশে পাকিস্তান ঘেঁষা কোনো সরকার আসা মানে ভারতের পূর্ব সীমান্তে একটি প্রক্সি থ্রেট বা পরোক্ষ হুমকির সৃষ্টি হওয়া। এতে করে ভারতের দ্বিমুখী ফ্রন্টে অর্থাৎ পূর্ব ও পশ্চিম অংশে অস্থিরতা মোকাবেলার চ্যালেঞ্জ তৈরি হয়, যা ভারতের সামরিক বাজেটে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের অন্ত নেই। ভারত মনে করে জামাতের মতো একটি ধর্মভিত্তিক দল ক্ষমতায় আসলে উগ্রবাদী গোষ্ঠীগুলো সামাজিক ও রাজনৈতিক প্রশ্রয় পাবে, যার ফলে সংখ্যালঘুদের ওপর হামলা বা দেশত্যাগের প্রবণতা বাড়তে পারে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। বিপুল সংখ্যক শরণার্থী প্রবেশের আশঙ্কা ভারতের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি স্থায়ী পলিটিক্যাল ইস্যু। এছাড়া জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশ একটি রক্ষণশীল ইসলামী রাষ্ট্রের দিকে ধাবিত হতে পারে, যা ভারতের সেকুলার বা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির সাথে আদর্শিক দ্বৈরথ্য তৈরি করবে বলে দিল্লি মনে করে। অর্থনৈতিক ও কানেক্টিভিটি বা রাজনৈতিক সংযোগ প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও ভারত অত্যন্ত শঙ্কিত থাকে। বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং রেল যোগাযোগের যে সুবিধাগুলো ভোগ করছে, জামাত ক্ষমতায় আসলে সেগুলোতে ভাটা পড়তে পারে বা শর্তগুলো কঠিন হতে পারে। জামাত ঐতিহাসিকভাবে ভারতের সাথে করা বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির কঠোর সমালোচনা করে আসছে। ভারত ভয় পায় যে জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের সামরিক অবস্থান ভারতের বদলে চীন বা তুরস্কর মতো দেশগুলোর দিকে বেশি ঝুঁকে যেতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার ক্ষেত্রে জামাত শাসিত বাংলাদেশ একটি সামরিক বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারত মনে করে জামাত তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কানেক্টিভিটি প্রকল্পগুলোকে সার্বভৌমিকতার হুমকি হিসেবে চিহ্নিত করে স্থগিত করে দিতে পারে। আন্তর্জাতিক জঙ্গলবাদ ও বৈশ্বিক ইসলামী রাজনীতির প্রেক্ষাপটে ভারত মনে করে জামাত ক্ষমতায় আসলে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ইসলামের প্রভাব বাড়বে, যা কাশ্মীরের মতো বিতর্কিত অঞ্চলের পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। জামাতের সাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তিশালী সংগঠনের সম্পর্ক ভারতকে ভাবিয়ে তোলে। ভারত চায় বাংলাদেশের সাথে সম্পর্ক হোক রাষ্ট্রস্তরে, কিন্তু জামাতের ক্ষেত্রে তাদের ভয় হল আদর্শিক এজেন্ডা অনেক সময় রাষ্ট্রীয় সম্পর্কের চেয়েও প্রাধান্য পেতে পারে। এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তে চোরাকালান, অনুপ্রবেশ এবং জাল নোটের কারবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও দিল্লি প্রকাশ করে থাকে। সবশেষে বলা যায়, ভারতের ভয়ের মূল কারণ হল স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার অভাব। ভারত গত এক দশকে বাংলাদেশতমান সরকারের কাছ থেকে যে নিরবচ্ছিন্ন নিরাপত্তা সহযোগিতা এবং সন্ত্রাসবাদ দমনে নিশ্চয়তা পেয়েছে, জামাতের শাসনামলে তা বজায় থাকবে না বলেই দিল্লির বদ্ধমূল ধারণা। ভারতের কাছে জামাত মানেই হল উগ্র জাতীয়তাবাদ ও ধর্মীয় মৌলবাদের মিশ্রণ, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সামরিক ভারসাম্য ও ক্ষমতার সমীকরণ উলটপালট করে দিতে পারে। এই রাজনৈতিক অবিশ্বাসের দেয়াল এবং অতীতের তিক্ত অভিজ্ঞতাই জামাতকে নিয়ে ভারতের সকল আশঙ্কার প্রধান কেন্দ্রবিন্দু। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের আগে পরিবর্তিত প্রেক্ষাপটে বিএনপির পাশাপাশি জামাতের সাথেও যোগাযোগ রাখতে চাইছে ভারত, কারণ ভারত এখন বুঝে গেছে আগামী নির্বাচনে বাংলাদেশে যে কোনো কিছু হতে পারে।